নমস্কার, আমি একজন ইউপিএসসি সিএসসি অ্যাসপিরেন্ট। আমি গত ২ বছর ধরে ইউপিএসসি সিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আমার এই প্রিপারেশন চলাকালীন সময়ে আমি যে বিষয়গুলো এক্সপেরিয়েন্স করছি সেগুলোই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এবং আমি আশা রাখছি আমার মতো যারা অ্যাসপিরেন্ট আছে এবং যারা ভাবছে ইউপিএসসি সিএসসির জন্য প্রিপারেশন নেবে তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি বিগত ২০ বছরে অর্থাৎ ২০২৬ থেকে শুরু করে পেছনের ২০০১ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন থেকে এসছে ইউপিএসসি সিএসসি প্রিলিমিনারি এক্সামিনেশনে, সেই প্রশ্নগুলোর ইয়ার ওয়াইজ অ্যানালিসিস আজকের ভিডিওতে আমি করতে চলেছি। দেখে নেওয়া যাক ২০২৬ থেকে শুরু করে বিগত ২০০১ সাল পর্যন্ত টোটাল কতগুলো কোয়েশ্চেন এসেছে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন থেকে। এবং আমরা দেখতে পাবো যে ২০২৬ থেকে শুরু করে বিগত ২০০১ সাল পর্যন্ত প্রত্যেক বছরই যে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন থেকে কোয়েশ্চেন এসছে এমনটা নয়, মাঝে অনেক গ্যাপ আছে। কিন্তু এটা দেখে ভাবলে হবে না যে আমরা ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন এই টপিকটাকে বা এই চ্যাপ্টারটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। এটা একদমই ভাবলে হবে না। এটা কিন্তু ইন্ডিয়ান অ্যানশিয়েন্ট হিস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, তো এটাকে একদম অ্যাভয়েড করলে চলবে না। তো ২০২৬ থেকে ২০০১ সাল পর্যন্ত, বিগত ২০০১ সাল পর্যন্ত টোটাল ৯টি কোয়েশ্চেন এসছে এবং যে বছরগুলোতে এই কোয়েশ্চেনগুলো এসছে সেই বছরগুলোতে দেখে নেওয়া যাক। ২০২৬-এ এসছে, ২০২৫-এ এসছে, ২০২১, ২০১৯ এবং ২০১৩-তে। এই প্রত্যেকটা ইয়ারে কিন্তু একটা করে কোয়েশ্চেন এসছে এবং ২০১১-তে কিন্তু দুটো কোয়েশ্চেন এসছে, তারপর ২০০২ এবং ২০০১-এ কিন্তু একটি করে কোয়েশ্চেন এসছে। তো মোট টোটাল ৯টি কোয়েশ্চেন এসছে এই ২০ বছরে বা ২৫ বছরে, বিগত ২৫ বছরে। তো আমি ২০২৬-এর কোয়েশ্চেনটা দিয়ে শুরু করছি। কোয়েশ্চেনটা গো থ্রু করছি এবং কোয়েশ্চেনে কি থিম এসছে এবং একটু শর্ট এক্সপ্লেনেশন আমি চেষ্টা করছি দেওয়ার। ২০২৬-এ যে কোয়েশ্চেন এসছে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন থেকে, সেটা হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস ইন হারাপ্পান টাউন্স। অর্থাৎ এখানে কিছু আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে বা এভিডেন্স দিয়ে দেওয়া হয়েছে ৩টে। তো সেটা পড়ে আমাদেরকে ইনফারেন্স এবং পরবর্তী ধাপে, কোয়েশ্চেনটির পরবর্তী ধাপে ইনফারেন্স দিয়ে দেওয়া হয়েছে। সেই এভিডেন্স দেখে সেই ইনফারেন্সগুলোকে আমাদেরকে অনুমান করতে হবে যে সেই ইনফারেন্সগুলো ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের কনটেক্সটে সঠিক কিনা। তো দেখে নেওয়া যাক। প্রথম স্টেটমেন্ট যেটা দিয়েছে আর্কিওলজিক্যাল এভিডেন্স, প্রথম যে এভিডেন্স সেটা হচ্ছে দেয়ার ইজ ওয়াইড অকারেন্স অফ স্পিন্ডেল হোলস ইন দ্য হাউসেস বাট অ্যাবসেন্স অফ স্পিনিং হুইলস। স্পিন্ডেল হোলস হচ্ছে সুতো তৈরি করার একটা যন্ত্র, ঠিক বলা যাবে না, একটা বস্তু যেটা হাতে ঘুরিয়েই করা হতো এবং হাত দিয়েই করা হতো, সেটা শ্রমসাধ্য ছিল। এবং স্পিনিং হুইল, এবং বলা হয়েছে যে সেখানেই সেই সময় ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনে স্পিনিং হুইল, যেটা চরকা বলি আমরা, সেটা কিন্তু অ্যাবসেন্স ছিল। অর্থাৎ স্পিনিং হুইল যেটা বা চরকার বিষয়টা কিন্তু পরবর্তী সময় মানুষ ব্যবহার করা শুরু করেছে। অর্থাৎ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের পরবর্তী সময় থেকে স্পিনিং হুইলটা ব্যবহার শুরু হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনে কিন্তু স্পিন্ডেল হোলসের ব্যবহার ছিল। দ্বিতীয় এভিডেন্সে বলা হয়েছে ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট স্কিলস কমপ্লিট উইথ গ্র্যাজুয়েশনস হ্যাভ বিন ডিসকভার্ড। এবং ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের মানুষরা ওয়েটস এবং মেজারমেন্ট স্কেলের ব্যবহার জানতো এবং ওখানে যে স্কেলটা পাওয়া গিয়েছে, আমাদের এটার ১ সেন্টিমিটার ২ সেন্টিমিটার করে ভাগ আছে, ঠিক তেমনই সেই সময়কার যে স্কেলটা পাওয়া গিয়েছিল সেই স্কেলেও কিন্তু ওরকমভাবে ভাগ দেওয়া ছিল। এবং এ থেকে আমরা বুঝতে পারি যে তাদের কিন্তু সায়েন্টিফিক নলেজ ছিল, আমরা যেটা অনুমান করতে পারছি। ৩ নম্বর এভিডেন্স যেটা বলা হয়েছে দেয়ার আর হাউজেস বিল্ড ইন লার্জ পার্ট উইথ বেক ব্রিক্স অ্যারাউন্ড রিলেটিভলি স্পেশিয়াস কোর্টিয়ার্স উইথ দেয়ার ওন ওয়েলস, বাথিং প্ল্যাটফর্মস অ্যান্ড লার্জ রুমস। এবং হরপ্পান সিভিলাইজেশনের মানুষরা যে সমস্ত বাড়িগুলোতে ব্যবহার করতো বা বসবাস করতো, সেই বাড়িগুলো ছিল বেকড ব্রিক, মানে পোড়া ইটের তৈরি বাড়ি ছিল। এবং সেই বাড়িগুলোতে কিন্তু একটা কোর্টিয়ার ছিল, অর্থাৎ একটা উঠান ছিল এবং উঠানের চারপাশ দিয়েই তাদের ব্যবহারযোগ্য ঘর হোক, ওয়েলস, কুয়ো এবং বাথরুমও ছিল। মানে সেই কোর্টিয়ারটা মাঝখানে থাকবে, উঠানটা মাঝখানে, তার চারপাশ দিয়ে তাদের প্রয়োজনীয় ঘরগুলো ছিল। কোন এই 3টে এভিডেন্স থেকে আমরা কোন কোন ইনফারেন্সে আসতে পারি, তো সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। তো প্রথম যে ইনফারেন্সের কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে স্টেটমেন্ট 1 সাজেস্ট দ্যাট স্পিনিং ওয়াজ আ লেবোরিয়াস অ্যাক্টিভিটি ডান অ্যাট হোম। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এভিডেন্স 1-এ আমরা অলরেডি দেখি যে স্পিন্ডেল হোল থেকে কিন্তু স্পিন্ডেল হোল একটা টুল বা বস্তু ছিল যেখান থেকে সুতো তৈরি করা হতো হাতে ঘুরিয়ে, তো এটা শ্রমসাধ্যই ছিল। ইনফারেন্স 2-এ বলা হচ্ছে স্টেটমেন্ট সাজেস্ট দ্য এক্সটেন্ট অফ দ্য সায়েন্টিফিক নলেজ দ্যাট হরপ্পানস পজেসড। এবং স্টেটমেন্ট 2 থেকে যে ইনফারেন্সটা আমরা পাচ্ছি সেটা সত্যি, কারণ তারা ওয়েটস এবং মেজারমেন্ট স্কেলের ব্যবহার করতো। তো এ থেকে আমরা তাদের সায়েন্টিফিক নলেজের ধারণা পাই। ইনফারেন্স 3 বলা হয়েছে স্টেটমেন্ট 3 সাজেস্ট দ্য ইমার্জেন্স অফ আ কমন প্রপার্টি সিস্টেম। এবং ইনফারেন্স 3 থেকে যে অনুমানটা এখানে বলা হয়েছে যে তারা তাদের ঘরবাড়িগুলো ছিল কমন প্রপার্টি, যে ঘরবাড়ির কথা এখানে বলা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাবো ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের যে ঘরবাড়ির কথা বলা হয়েছে এটা কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত মালিকানা ছিল। অর্থাৎ এটা কমন প্রপার্টি ছিল না যে একটা বাড়ির মধ্যেই সমস্ত মানুষ বসবাস করতে, এমনটা নয়। এই বাড়িগুলো কিন্তু প্রত্যেক মানুষের আলাদা আলাদা বাড়ি ছিল। তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে ইনফারেন্স 3 যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটা কমন প্রপার্টি ছিল, কিন্তু এটা কমন প্রপার্টি ছিল না, কারণ এটা ছিল প্রাইভেট প্রপার্টি এবং প্রত্যেকের নিজস্ব মালিকানার অধীনে ছিল বাড়িগুলো। তো
তো এখান থেকে আমরা দেখলাম যে ইনফারেন্স 1 এবং ইনফারেন্স 2 কারেক্ট। তো এবার আমরা দেখে নেব যে এই কোয়েশ্চেনে যে থিমটা এসছে সেই কোন কোন থিমের উপর ভিত্তি করে কোয়েশ্চেনটা করা হয়েছে। এটা যদি আমরা বুঝতে পারি বা এটা যদি জেনে থাকি তাহলে কিন্তু আমাদের প্রিপারেশন যখন আমরা ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন এই টপিকটা পড়বো তখন কিন্তু আমাদের মাথায় থাকবে যে কী ধরনের কোয়েশ্চেন করা হয়েছে। তো এখান থেকে আমরা হরপ্পান টাউন প্ল্যানিং পাচ্ছি, আর্টিফ্যাক্টস পাচ্ছি, মানে তারা কোন জিনিসগুলো ব্যবহার করতো। তো আর্টিফ্যাক্টসের মধ্যে এখানে স্পিন্ডেল হোলের কথা বলা হয়েছে, অ্যান্ড সোশিও ইকোনমিক ইনফারেন্স। এবং সোশিও ইকোনমিক বলতে তাদের যে তারা কীভাবে বসবাস করতো, তাদের দৈনন্দিন জীবন কেমন ছিল, বা এই যে স্পিন্ডেল হোলের কথা বলা হয়েছে এটা কিন্তু তাদের একটা ইকোনমিক্যাল বেস বা একটা অর্থনৈতিক ভিত্তি বলা যেতে পারে, থেকে আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি। এবার একটু আমরা শর্ট অ্যানালিসিসটা এখানে দেখে নিই এখানে কি বলছে। স্টেটমেন্ট 1 and 2 হাইলাইট স্পেশালাইজ ডোমেস্টিক টেক্সটাইল প্রোডাকশন, একদমই ঠিকই। স্টেটমেন্ট 1 টু ডোমেস্টিক টেক্সটাইল অর্থাৎ স্পিন্ডেল হোলস থেকে আমরা জানছি যে সুতো তারা তৈরি করতো, তো এখান থেকে তারা যে টেক্সটাইল প্রোডাকশন করতো বা কিন্তু আমরা বুঝতে পারছি। অ্যান্ড অ্যাডভান্স নলেজ অফ পারসিশন, এবং অলরেডি আমরা দেখেছি যে তাদের ওজন এবং পরিমাপের প্রতি একটা জ্ঞান আছে। স্টেটমেন্ট 3 কনফার্মস প্রাইভেট রেসিডেন্সিয়াল সিস্টেমস নট কমন প্রপার্টি। 2025 যে কোয়েশ্চেনটি এসছে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন থেকে, সেটি হচ্ছে দ্য ফেমাস ফিমেল ফিগারিন নোন অ্যাজ ডান্সিং গার্ল ফাউন্ড অ্যাট মহেঞ্জোদারো ইজ মেড অফ অপশন এ কার্নেলিয়ান, অপশন বি ক্লে, অপশন সি ব্রোঞ্জ, অপশন ডি গোল্ড। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। তো এখান থেকে যে কারেক্ট আনসার সেটা হচ্ছে ব্রোঞ্জ। তো কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে হরপ্পান সিভিলাইজেশনে একটা ডান্সিং গার্ল পাওয়া গেছে যেটা ব্রোঞ্জের তৈরি, সেটা আমরা জানলাম। এবং এটা কিন্তু একদমই একটা ফ্যাক্ট বেস কোয়েশ্চেন, মানে আমরা জাস্ট যদি আমরা এটা জানা থাকে মানে আমাদেরকে এখানে কোনো অনুমান করতে হচ্ছে না বা কোনো ভাবনা চিন্তা করতে হচ্ছে না, যেটা আমরা 2026 থেকে পেয়েছি। 2026 সালে যে কোয়েশ্চেনটা এসছে 2026-এর কোয়েশ্চেনটা হচ্ছে কনসেপ্ট বেসড বা এভিডেন্স বেসড, যেখান থেকে আমাদেরকে অনুমান করে বের করতে হচ্ছে আনসারটা। আর 2025-এ যে কোয়েশ্চেনটার টাইপটা যেটা দেখলাম সেটা কিন্তু ফ্যাক্ট বেসড, অর্থাৎ সরাসরি আমরা আনসারটা করতে পারলাম, এখানে আমাদের আর কোনো আলাদা করে ভাবতে হলো না। তো এখানে যে থিমটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কোয়েশ্চেনে 2025-এর যে থিমের উপরে কোয়েশ্চেনটা এসছে সেটা হচ্ছে হরপ্পান আর্ট, স্কাল্পচার অ্যান্ড মেটালার্জি। তো হরপ্পান আর্টের কথা, কারণ এই যে ব্রোঞ্জ ডান্সিং গার্লের যে আকৃতি সেখান থেকে আমাদের মনে হয় যে তারা শিল্পে খুব দক্ষ ছিল এবং তারা স্থাপত্যের তাদের যে স্কাল্পচারেও তারা দক্ষ ছিল। এবং মেটালার্জি বলতে এখানে বোঝাচ্ছে যে ধাতববিদ্যা। তো আমরা জেনেছি কপার এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হতো, এবং ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের মানুষরা ব্রোঞ্জের জিনিসপত্র প্রচুর ব্যবহার করতো। তো সেক্ষেত্রে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের আরেকটি নাম কিন্তু ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। এবং এই যে মেটালার্জির কথা বলা হয়েছে এখানে যে ব্রোঞ্জ, কপার এবং টিন মিশিয়ে তারা ব্রোঞ্জ ব্যবহার করতো, এবং এই ব্রোঞ্জের ব্যবহার তারা বিভিন্ন ক্ষেত্রে করেছে। এবং যে ডান্সিং গার্ল এটা কিন্তু তৈরি করা হয়েছে লস্ট ওয়াক্স টেকনিক পদ্ধতিতে। তো পদ্ধতিটা কি আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে প্রথমত একটা মোম দিয়ে মূর্তিটাকে তৈরি করে নেওয়া হয়েছে, এবং মোমের চারপাশে একটা শক্ত মোল্ড দিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে এই শক্ত মোল্ডটিকে আগুন উত্তপ্ত করে মোমটাকে গলিয়ে নেওয়া হয়, এবং মোল্ডের ভেতরটা ফাঁকা হয়ে যেত, এবং সেটার মধ্যে উত্তপ্ত ব্রোঞ্জকে গলিয়ে তার মধ্যে দেওয়া হতো, এবং সেটাকে শক্ত করে নিলেই এই মূর্তিগুলো তৈরি হতো। তো এভাবেই কিন্তু ব্রোঞ্জ ডান্সিং গার্ল মূর্তিটি তৈরি করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হরপ্পান সিভিলাইজেশনের মানুষদের আর্টস, কালচার এবং মেটালার্জির প্রতি কিন্তু তারা দক্ষ ছিল বা তাদের জ্ঞান ছিল। শর্ট নোট আছে, দেখে নেওয়া যাক। দ্য ডান্সিং গার্ল ইজ আ মাস্টার ওয়ার্ক অফ হরপ্পান মেটালার্জি, showcasing advanced lost works bronze casting techniques. This figurine, along with other metal artifacts, provide insight into Harappan specialized craftsmanship, artistic expression, and knowledge of alloys. It represents one of the earliest example of detailed human representation in metal within the region. তো আমি যেটা বললাম যে এটা লস্ট ওয়ার্কস পদ্ধতিতে এটা তৈরি করা হয়েছে, অর্থাৎ মোম গলিয়ে এই মূর্তিটা তৈরি করা হয়েছে। এবং এই মূর্তির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে হরপ্পা সভ্যতার মানুষরা কতটা দক্ষ ছিল মানে শৈল্পিক কাজে বা স্থাপত্যে, সেটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি। এবং এই ব্রোঞ্জ ডান্সিং গার্ল কিন্তু প্রথম নিদর্শন ছিল একজন মানুষের হিউম্যান রিপ্রেজেন্টেশন ছিল মূর্তি হিসাবে, এটিই ছিল প্রথম। তো এটা আমরা কমপ্লিট করলাম 2025-এর কোয়েশ্চেনটা এসছে। এবার আমরা